নমস্কার। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আয়োজিত ভারত রং মহোৎসব 2025-এ আপনাদের সকলকে স্বাগত। বিশ্ব জন রং উৎসবে কল্যাণী কলামণ্ডলম প্রস্তুত করছে পঞ্চম বেদ। অনুবাদ মলয় ঘোষ, প্রযোজনা কল্যাণী কলামণ্ডলম। আসুন আমরা দেখি নাটক পঞ্চম বেদ। বৎসগণ, আমরা ইতিপূর্বে পূর্ব পর্ব শেষ করেছি। এবার আমরা যে শিক্ষা লাভ করেছি তা অনুশীলন করতে হবে। এটি একটি নতুন পরীক্ষা এবং এই বিষয়ে কোনো রকম ভুল করা কখনোই উচিত নয়। প্রণাম মুনিবর। সর্বদা দয়ালু হও। তোমাদের এখানে আগমনের উদ্দেশ্য কি? মুনিবর, আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলির সন্ধানে আমরা আপনার কাছে এসেছি মুনিবর। বেশ, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথায় এবং এর উদ্দেশ্যই বা কি? বাহ, বেশ ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এটি শুধু নাটকের ক্ষেত্রেই নয়, এটি জীবনের জন্য যথেষ্ট। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় প্রকট হতে থাকে। পাপ আর সংঘাতের মধ্যে দিয়েই মানুষ অতিক্রান্ত হয়। তখন ইন্দ্র ব্রহ্মার নিকট প্রার্থনা করেন এমন একটি মাধ্যম সৃষ্টি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে ধর্ম, বর্ণ, অর্থ, কাম এবং মোক্ষের পথে যেন চালিত হতে পারে এই মানব জাতি। দেবতা ইন্দ্রের কথা অনুযায়ী তৈরি হলো, ব্রহ্মা তৈরি করলেন নাট্যশাস্ত্র, যার প্রায়োগিক দিক হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদই হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্য বেদের মধ্যে লুকিয়ে আছে। সুতরাং বেদই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কেনই নতুন বেদ সৃষ্টি করা হলো? নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সকল বিষয়টা মানুষের কাছে সমানভাবে, সহজভাবে বোঝাবার জন্য। নাটকের মাধ্যম দিয়েই শিক্ষা এবং ধর্মকে মানব জাতির মধ্যে বিলিয়ে দেওয়া যায় এবং এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই কারণের জন্যই এই চারটি বেদকে একত্রিত করে তৈরি হলো এই নাট্যবেদ। চারটি বেদের তত্ত্ব ও উপাদান নিয়ে কিভাবে নাট্যবেদ রচিত হলো আপনি একটু বিস্তারিতভাবে বলুন গুরুদেব। নাটকে গান এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে চারটি বেদকে একত্রিত করে তৈরি হলো নাট্যবেদ। গুরুদেব, আরেকটা প্রশ্ন, শুধু কি দেবতাদের জন্যই এই নাটক তৈরি হয়? না 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 না, রাক্ষসরাও প্রথম দিকে এই ব্রহ্মার প্রতি এইরূপ সন্দেহ প্রকাশ করেছিল।
দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারবে। নাটক হলো সমাজের আচার। এই গ্রন্থটি পৃথিবীর 3টে পৃথিবীকে বর্ণনা করে। মানুষের ক্লান্ত এবং ক্ষোভে জর্জরিত মানুষকে বিশ্রাম দেয় এই নাটক। এই নাটকের মধ্যেই সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকলা নিয়োজিত রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে নেই। আশ্চর্য, আশ্চর্য! পুরো সৃষ্টি, লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটক হলো সমস্ত শিল্প এবং সমস্ত কলার উৎসব, সেটি বলা যেতে পারে। সমস্ত কলার সঙ্গম হলো নাটক। নাটক একটি অদ্ভুত শিল্প, যেমন আমাদের শ্বাস প্রশ্বাস। নাটক একটি বিষয়বস্তু। আমাদের আমাদের সমাজ সেটাকে খুব একটা ভালোভাবে নেয় না। আমি দেখেছি সকলেই কিরকম অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত মনে করে। আমরা হলো শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। আমরা শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কিন্তু নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটকে শুধু শিল্প নয়, নাটক কিন্তু সমাজের আয়নাও বটে। নাটক সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত ভৌগোলিক সীমানাকে অবলীলাক্রমে অতিক্রান্ত করতে পারে। নাটকই পারে একমাত্র সেই। এই কারণেই স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এই পঞ্চম বেদ রচনা করেছিলেন। যথার্থ বলেছেন মুনিবর। আমাদের মনে আর কোনো সন্দেহ রইল না যে শিল্প ছাড়া যে সমাজ তা একটি পশুর সমাজ। এই তো তোমরা বুঝতে পেরেছো, শিল্প এবং শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই তো এই পঞ্চম বেদ রচনা করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চবেদ সমস্ত বেদের জ্ঞানেই তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্যকলা কুশলীরা তোমাদের জন্য অপেক্ষা করছে তাদের নাটক নিয়ে। তোমরা যাও, নাটকটি উপভোগ করো, নাটকটি দেখো। রবীন কুণ্ডু, স্বপন বসু, সঞ্জীব দেবনাথ, মেহবুব বিশ্বাস, অনন্যা দাস, মালবিকা গুপ্ত, মনীষা ব্যাপারী, তন্ময় ভট্টাচার্য, ক্রিস্টিভ শিকদার, অনির্বাণ দে, জয় ঘোষ, সুকান্ত দাস। অরুণ দাস।